যার সাথে আমার বিয়ে হয়েছে, প্রথমত আমি তার তৃতীয় স্ত্রী, আর দ্বিতীয়ত তিনি বয়সে আমার থেকে অনেক বড়। একসময় আমি তাকে চাচা হিসেবে সম্বোধন করতাম, কিন্তু ভাগ্যদোষে আজ তার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়েছে। তবে বিয়েটা আমার নিজের ইচ্ছায় হয়েছে। অবশ্যই ইচ্ছাকৃতভাবে এই বিয়েটা না করলে আমাকে হয়তো সৎ মায়ের অত্যাচারে আত্মহত্যা করতে হতো। তাই তো এই বিয়েটাকে হাসি মুখে মেনে নিলাম। এতে সৎ মাও নগদ 50,000 টাকা পেল, আর আমিও অন্তত মনের মতো জীবন না পেলেও আমার আকাশে কখনো কালো মেঘের আঁকটা দেখা না যাওয়ার মতো জীবন পেয়েছি। যাই হোক, বিয়ের পর লোকটির সাথে তার বাড়িতে যেতেই ভয়ে হাত পা সব কেমন জানি কাঁপতে থাকে। তার বাড়ি দেখে শুধু একটা কথাই মনে হলো, বিশাল সাম্রাজ্যের সম্রাট তিনি, যা আমার ধরা ছোঁয়ার বা কল্পনার বাহিরে। পৃথিবীতে এত সুন্দর বাড়ি আছে তা আমি কখনোই জানতাম না। অবশ্য জানবো কী করে, আমার জ্ঞান যে অতি ক্ষুদ্র। যা বেড়ায় ওই ছোট্ট ঘরের ভিতরে বন্দি ছিল। ঘরে পা দিতেই চারপাশে তাকিয়ে ভয়ে ঘামতে লাগলাম। আমার এরূপ অবস্থা দেখে লোকটি মুচকি হেসে আমাকে বলল, তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? লোকটির মুখ থেকে কথাটি শুনে টপ টপ করে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। অবশ্য পড়বেই না বা কেন, পুরো বাড়িতে ঝাড়বাতির আলোতে একজন উঁচু লম্বা ফর্সা মতো বয়স্ক লোক আর আমি ছাড়াই কেউই নেই। আর তাছাড়া ওনার ডাগো ডাগো চাহনি দেখে যে কেউই ভয়ে আঁতকে উঠবে। বুঝে ফেললাম লোকটি ভালো নয়, তাই তো ওনার প্রথম স্ত্রীগুলো ওনাকে ছেড়ে চলে যায়। কি হলো, তোমার বাড়ি পছন্দ হয়নি? না মানে বাড়ি এরূপ তোতলাচ্ছ কেন? আর এমন ঘামছো বা কেন? আমি কি বাঘ নাকি সিংহ? লোকটি এই কথাটি বলে হাসতে হাসতে উপরে উঠতে লাগলো। হঠাৎ করতালি দিতে লাগলো। ওনার করতালির আওয়াজে বাড়ির চারপাশে সবগুলো লাইট ক্রমান্বয়ে জ্বলল। তারপর অনেকগুলো মহিলা বের হলো। তারা আমাকে দেখে হাসি মুখে বলতে লাগলো, আফামনি, আপনাকে স্বাগতম। এই বলে আমার মাথায় ফুল ছুটতে লাগলো। অতঃপর তারা আমাকে ধরে উপরের দিকে নিয়ে যেতে লাগলো। আমি তো প্রায় অবাক হয়ে গিয়েছিলাম। উপরে তারা আমাকে ওই লোকটির ঘরে নিয়ে গেল। সম্রাটের রুম, সম্রাটের মতোই বিলাসীপূর্ণ। পালঙ্কের মধ্যে মহিলাগুলো আমাকে বসিয়ে বলতে লাগলো, আফামনি, আপনার কিছু লাগলেই শুধু আমাদের ডাকবেন, আমরা চলে আসব। এই বলে তারা চলে গেল। কিছু বুঝে উঠতে পারলাম না, শুধু ভাবতে লাগলাম কি হচ্ছে এসব আমার সাথে। হঠাৎ ভয়ে আবারও কাঁপতে লাগলাম, এই ভেবে যে এখন তো লোকটি আমার ঘরে আসবে, না জানি আমার সাথে কীরূপ আচরণ করবে। কিন্তু আমার এ ভাবনা ভুল ছিল। রাত প্রায় 2টো বেজে যায়, কিন্তু লোকটির কোনো সন্ধানই নেই। নিশ্চিন্ত মনে স্বার্থপরের মতো ঘুমিয়ে পড়লাম। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম, বুঝে ফেললাম বুড়োটা ঘরে এসেছে। হালকা চোখ খুলে দেখি লোকটি দরজা লাগাচ্ছে। তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলো। মনে মনে ভাবলাম, উনি যদি আমার গায়ে সামান্য পরিমাণ হাত দেয় তাহলে আমি ওনার হাতটা আজই ভেঙে ফেলবো। কিন্তু অবাক হয়ে গেলাম লোকটির কাণ্ড দেখে। আমার গায়ে হাত দেওয়া তো দূরে থাক, বরং একটা চাদর আমার গায়ে দিয়ে দেয়। তারপর সোফায় গিয়ে বসে ওটাকে চেপে ধরে কাঁদতে লাগলো। আমি অবাক হলাম লোকটার এই অবস্থা দেখে। এতক্ষণ কোথায় ছিল, আর এমন কি হলো যে ওনার মতো লোকের চোখ দিয়ে পানি পড়ছে? এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে কানের মাঝে গুনগুন কোরআনের সুর ভেসে আসছিল। সেই সুরে উন্মাদ হয়ে চোখ খুলতে দেখি লোকটি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছে। খুব অবাক হলাম। এই লোকটি যদি খারাপ হয় তাহলে এত সকালে কেন খোদাকে স্মরণ করবে? আর যদি ভালোই হয় তাহলে কেন ওনার পর পর 2টো স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায়? আর কেনই বা আমার মতো একটি অল্প বয়সী মেয়েকে বিয়ে করলো? আবার আমার সৎ মাকে আমাকে নগদ 50,000 টাকা দিয়ে কিনলো। এমন একজন খারাপ ব্যক্তি আবার ভোরে আল্লাহকে ডাকছে, ভাবতে অবাক লাগে। ও, তুমি ঘুম থেকে উঠে গিয়েছো? লোকটির গলার আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বাস্তবতায় ফিরতে দেখি উনি মুচকি হেসে আমার পানে চেয়ে আছে। তা দেখে আমি আবার কান্না করে দিলাম। লোকটি তখন বিষাদ কণ্ঠে আমাকে বলল, আমাকে দেখে কেন তুমি কান্না করছো? কেন আমাকে ভয় পাচ্ছ? আমি লোকটির প্রশ্নের কোনো জবাব না দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম। পাশে একটা কক্ষে গিয়ে নামাজ পড়ে নিলাম। তারপর নামাজের বিছানায় লোকটির ভয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন গভীর হলো, নিচ থেকে তখন কিছু চিৎকারের শব্দে লাফ মেরে উঠে পড়লাম। হাঁড়ি পাতিল নিচে ফেলে দেওয়ার, কারো কান্নার শব্দ বারবার কানে আসতে লাগলো। আমি ভয়ে ভয়ে রুম থেকে বের হয়ে সামনে এগোতে দেখি নিচে একজন মহিলা ছেঁড়া কাপড় আর ব্লাউজ, রুক্ষ চুল, হাতে মুখে ময়লা নিয়ে ডাইনিং টেবিলের উপরে রাখা সমস্ত খাবার ফেলে দিচ্ছে। ওনার পেছনে কালকে সে দাসীগুলো দৌড়ে দৌড়ে ওনাকে বলছে, মা এমন করবেন না, স্যার জানলে রাগ করবে। মহিলাটির করুণ চেহারা দেখে আমার মায়া হতেই আমি নিচে নেমে মহিলাটির সামনে যাই। ওনার সামনে যেতে উনি আমার দিকে একটি গ্লাস ছুঁড়ে মারে, ফলে আমার কপালটা ফেটে যায়।
ঠিক তখনই উপর থেকে ওই লোকটি বলে উঠল, কি ব্যাপার? লোকটিকে দেখা মাত্রই ওই মহিলাটি ভয়ে দাসীগুলোর পেছনে লুকিয়ে পড়ে। লোকটি নিচে নামতেই দাসীগুলো জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? স্যার খাচ্ছে না। লোকটি কথাটি শুনে যেই গরম চোখে মহিলাটির দিকে তাকালো, অমনি মহিলাটি একটা রুমের দিকে চলে গেল। আর দাসীগুলো, লোকটি তখন আমার কাছে এসে বলল, দুঃখিত, আসলে আমি তখন লোকটির দিকে মুখ করে মাথা নিচু করে হাত দিয়ে ইশারা দিয়ে জিজ্ঞেস করলাম, মহিলাটিকে? লোকটি তখন আমাকে বলল, উনি আমার মা। উত্তরটি শুনতেই ওনার প্রতি আমার আরও বেশি ঘৃণা জন্মে গেল। উনি কত খারাপ হলে ওনার মায়ের এই অবস্থা, আর কতটা কঠোর হলে ওনার মা ওনাকে ভয় পায়। রাগে আমি লোকটির সামন থেকে চলে যেতে লাগলে লোকটি আমাকে বলে উঠল, তুমি আমার সাথে কথা বলছো না কেন? এরকম বোবাদের মতো ইশারা দিয়ে কথা বলছো কেন? আর তাছাড়া তুমি কোথায় যাচ্ছ? তোমার কপাল ফেটে গেছে, মলম লাগাতে হবে যে। লোকটির কথায় আমি কোনো উত্তর না দিয়ে সোজা উপরে চলে গেলাম। উপরে গিয়ে ফাটা কপাল নিয়ে বিছানায় বসে ভাবতে লাগলাম, উনি এত খারাপ কেন? কেন আমার কপালে আল্লাহ এমন একটা লোককে স্বামী হিসেবে জুটালো? এসব ভেবে যখন কাঁদতে লাগলাম, ঠিক সেই সময় একটা দাসী আমার ঘরে এসে বলল, আফা, এত জেদ ভালো না। এই বলে আমার কপালে মলম লাগাতে লাগলো। আমি তাকে বললাম, তোমাকে এই ঘরে কে আসতে বলেছে? কে আর কইব? ভাইজান মানে স্যার। ওই লোকটির কথা শুনতেই ওই মহিলাটির চেহারা ভেসে ওঠে। দাসীকে তখন কৌতূহল বর্ষে প্রশ্ন করলাম, আচ্ছা দাসী, ওই মহিলাটি কি ওনার মা? হ্যাঁ আফা, উনি আপনার শাশুড়ি। আচ্ছা, আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেবে? জি বলেন, পারলে দেমু। আচ্ছা, তোমার সাহেবের আগের স্ত্রীগুলো কেন চলে গেছে? আর সাহেবের মায়ের এই অবস্থা কেন? আর তোমার সাহেবকে কেনই বা উনি এত ভয় পায়? আমার প্রশ্নগুলো শুনে মহিলাটি কিছু সময় আমার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর বলে ওঠে, আল্লাহ, আপামনি, আপনি জানেন যে সাহেব? কথাটি বলে হঠাৎ দাসী থেমে গেল। ওর এভাবে নিশ্চুপ হওয়া দেখে আমি ওকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এভাবে থেমে গেছো কেন? ও তখন ইশারা দিয়ে দরজার দিকে লক্ষ্য করলো। আমি কৌতূহলে ওদিকে তাকাতেই দেখি ওই লোকটি রাগান্বিত চোখে দাসীর দিকে চেয়ে আছে। দাসী লোকটির এমন রাগ দেখে ভয়ে ভয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, আর এ ভুল হবে না। লোকটি তখন বলল, আর যেন এ ভুল যেন আর না হয়, যাও মায়ের কাছে যাও। এই বলে দাসী নিচে চলে গেল। আর লোকটি আমার কাছে এসে তখন বলতে লাগলো, বউ হয়ে এসেছো, বউয়ের মতো থাকো। আমি কয়টা বিয়ে করেছি, আমার বউগুলো কেন চলে গেল তা জেনে তুমি কি করবে? বয়স তোমার সবে 17, আর আমার বয়স 37। অতএব তোমার থেকে আমার জ্ঞান বুদ্ধি বেশি। জ্ঞান বুদ্ধি বেশি হলে এমন কাজ করতেন না। লোকটি তখন রেগে বলল, কি করেছি আমি? কেন আপনি জানেন না? আমার মতো একটু অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন, তাও আবার সৎমাকে নগদ 50,000 টাকা দিয়ে। এটাকে জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ মানুষের কাজ? সব কিছুর পেছনে কিছু রহস্য থাকে, যা সবার পক্ষে জানা সম্ভব নয়। এই বলে লোকটি ঘর থেকে বের হয়ে গেল। মানুষ এত খারাপ হতে পারে আমি জানতাম না। অবশ্য না জানারই কথা, কেননা এখন মুখের চেয়েও মুখোশ বেশি, আর সেই একটা মুখোশ হলো ভদ্রতার। সন্ধ্যা হয়ে গেল। লোকটি সেই যে বের হয়ে গেল, আর ঘরেও আসলো না। আর এদিকে একা ঘরে ভালো লাগছিল না, তাই ওই মহিলাটাকে একটু দেখতে যাওয়ার জন্য যেই ওনার ঘরের দিকে গেলাম, অমনি আলিয়া নামের একটা দাসী আমার সামনে এসে বলল, কি ব্যাপার আপামনি, আপনি কোথায় যাচ্ছেন? মহিলাটিকে দেখে আমি আমতা আমতা করে বললাম, না মানে মাকে একটু দেখতে মন চাচ্ছে, তাই ওদিকে। অমনি মহিলাটি মুচকি হেসে বলল, দুঃখিত আপামনি, স্যার আপনাকে ওই দিকে যেতে নিষেধ করেছে, অতএব আপনি এখন ঘরে চলে যান। অবাক হয়ে গেলাম মহিলাটির কথা শুনে। লোকটি আমাকে ও ঘরে যেতে নিষেধ করেছে, এভাবে আমাকে না করে দিল। কিন্তু কেন ওই লোকটি আমাকে ও ঘরে যেতে নিষেধ করছে? আমি ওই ঘরে গেলে কি হবে? এসব ভাবতে ভাবতে ঘরে আসতেই দেখি উনি ঘরে এসে জামাকাপড় পাল্টাচ্ছে। আমাকে দেখে গম্ভীর কণ্ঠে বলল, কোথায় গিয়েছো তুমি? আমি তখন মাথা নিচু করে হাত দিয়ে ইশারা দিয়ে বুঝালাম ওদিকে গিয়েছি। লোকটি তখন আমার সামনে এসে আমার হাতটা চেপে ধরে আমাকে টেনে হিঁচড়ে সোফায় নিয়ে বসান। আমি তখন ভয়ে কাঁদতে লাগলাম। আমার কান্না দেখে লোকটি তখন আমার হাতটা ছেড়ে দিয়ে কাতর স্বরে আমার জিজ্ঞাসা করতে লাগে, তোমার সমস্যাটা কি? তুমি কেন এমন করছো? আমার সাথে কথা বলছো না কেন? আমি তখন প্রচণ্ড রেগে বললাম, আপনি একটা খারাপ মানুষ, আমি আপনাকে ঘৃণা করি। আপনি এত বুড়ো হয়ে আমার মতো একটা অল্প বয়সী মেয়েকে বিয়ে করেছেন। ছি, আপনার লজ্জা লাগে না? আপনি খারাপ দেখে আপনার স্ত্রীগুলো আপনাকে ছেড়ে চলে গেছে। এই বলে ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যে যে বাহিরে পা দেবো, অমনি লোকটি আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? বাহিরে। কেন? আমি আপনার মতো মানুষের সাথে এক ঘরে থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। এই বলে উনি ঘর থেকে বের হয়ে গেলেন। আর আমিও
নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়লাম। রাত তখন প্রায় 3টে বাজে। হঠাৎ ঘুম ভেঙে যায়। পুরো ঘরে কেন জানি অকারণে বারবার পায়চারি করতে লাগলাম। লোকটার জন্য মন কেমন জানি করছে। যদি খারাপ হোক, ওনার ঘরেই তো আমি আছি। না, দেখি লোকটা কোথায় গেছে। এইভাবে দরজা খুলতে দেখি উনি দরজার সামনে শুয়ে আছে। আজব মানুষ তো, পুরো বাড়িতে এত ঘর থাকতে উনি এখানে শুয়ে আছে। এই যে শুনছেন, এই যে আপনাকে বলছি। অমনি লোকটির চোখ কসলাতে কসলাতে বলল, আরে তুমি? হ্যাঁ আমি। আপনি এখানে শুয়ে আছেন কেন? না মানে, এত কিছু করে কোনো লাভ নেই। আপনাকে আমার চেনা হয়ে গেছে, বুঝেছেন? আসুন ভিতরে আসুন, এবারে আপনার। তাহলে আপনি কেন বাইরে ঘুমাবেন? এই বলে লোকটিকে ঘরে নিয়ে আসি। তারপর আবার গিয়ে খাটে শুয়ে পড়ি। একবার চোখ খুলে তাকিয়েও দেখলাম না উনি কোথায় শুয়েছেন। সকালে ঘুম থেকে উঠতেই লোকটির দিকে চোখ পড়ে। অবশ্য পড়বে নাই বা কেন, একটা নীল কালারের পাঞ্জাবি পরে বেশ সেজে গুজে কোথায় যেন যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আয়নাতে বারবার নিজের মুখখানা দেখছে। হঠাৎ আমার দিকে চোখ পড়তে হেসে বলল, বলো তো আমায় কেমন লাগছে? আমি তখন গম্ভীর কণ্ঠে বললাম, শকুনের মতো। লোকটি তখন হেসে বলল, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। যাই হোক, আমি এখন আসি, খোদা হাফেজ। এই বলতেই আমি একটা মুখ ভেঙচি দিয়ে বিছানা থেকে নিচে নামি। ঠিক তখনই উনি আমার হাত ধরল। আমি তখন প্রচণ্ড জোরে ধমকি দিয়ে বললাম, আপনি আবার আমার হাত ধরেছেন? লোকটি তখন আমতা আমতা করে কিছু একটা বলতে চাইলো। প্রচণ্ড রাগে আমি ওনার কথা না শুনে ওনাকে জোরে সোরে একটা ধাক্কা দেই। ফলে উনি খাটের কোণার সাথে ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে যায় এবং কপাল থেকে প্রচুর রক্ত বের হয়। আলিয়া নামের ওই মহিলাটি তখন নাস্তা নিয়ে ঘরে আসছিল। ব্যাপারটা দেখতে পেয়ে জোরে একটা চিৎকার দিয়ে ভাইজান বলে এসে লোকটিকে জাপটে ধরে মেঝ থেকে সোজা বিছানায় শুয়ে দেয়। লোকটির মাথা থেকে প্রচণ্ড রক্ত পড়ছে, তা দেখে আমার খুব খারাপ লাগলো। এরূপ একটা ব্যাপার হবে আমি সত্যি বুঝতে পারিনি। এই বলে লোকটির কাছে যেতেই আলিয়া বলল, আফামনি, আপনি এটা কি ঠিক করেননি? আমি তখন ভয় ভয় বললাম, আমি কিন্তু এটা ইচ্ছে করে করিনি, আসলে আমি সব দেখেছি আপামনি, আপনার এটা উচিত হয়নি। লোকটি তখন আলিয়াকে উদ্দেশ্য করে বলল, আহ আলিয়া চুপ করো, ও কি আর ইচ্ছে করে এটা করেছে? যাও নিচে যাও। কিন্তু ভাইজান, আপনার কপাল থেকে তো রক্ত পড়ছে। লোকটি তখন অমায়িক হেসে বলল, ও চিন্তা করো না, ও এতটা নিষ্ঠুর নয় যে আমার কপাল থেকে রক্ত পড়ছে আর ও কিছু করবে না। লোকটার এমন আচরণ দেখে আমি অবাক হয়ে গেলাম। আদৌ কি লোকটি খারাপ? যদি খারাপ হতো তাহলে এমন আচরণ কিভাবে সম্ভব? কিন্তু কি হলো, এভাবে কি দাঁড়িয়ে থাকবে? আমার কপাল থেকে যে রক্ত পড়ছে। লোকটির কথা কানে আসতেই সামনের দিকে তাকিয়ে দেখি আলিয়া নেই। আমি তখন তাড়াতাড়ি ওনার সামনে গিয়ে ওনার মাথায় পাশে বসি, অথবা ড্রয়ার থেকে তুলো নিয়ে রক্তগুলো মুছতে লাগলাম আর কাঁদতে লাগলাম। উনি তখন শান্ত কণ্ঠে বলল, কাঁদছো কেন? না মানে, আসলে আমি এটা ইচ্ছে করে করিনি, দুঃখিত। আর আমি রক্তপাত দেখতে পারি না। লোকটি তখন হেসে বলল, বাচ্চাই রয়ে গেলে, বড় হলে না। যাই হোক, আমি যে কারণে তখন তোমার হাতে ধরেছিলাম সেটা হলো, কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার জন্য গার্লস কলেজের একটি ফর্ম তুলে এনেছি, আর সেটাই তোমাকে দিতে চেয়েছিলাম। কিন্তু তুমি তো... কথাগুলো শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। নিজের কানকেও বিশ্বাস করাতে পারলাম না। আমি মনে হয় ভুল শুনেছি, এই ভেবে ওনাকে আবার জিজ্ঞেস করলাম, আপনি কি বলছেন? মানে তুমি শোনোনি আমি কি বলেছি? তুমি কাল থেকে কলেজে যাবে? সত্যি? হ্যাঁ। তোমার সাথে মিথ্যা কথা বলে আমার কী লাভ? আনন্দে আত্মহারা হয়ে পড়লাম। আমি পড়াশোনা করব ভাবতে পারছি না। প্রাণ খুলে হাসতে লাগলাম। লোকটি অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে রইল। তারপর বলতে লাগলো, জানো, আকাশে না চাঁদকেই ভালো লাগে, সূর্যকে নয়। ঠিক তেমনই তোমার মুখে হাসি ভালো লাগে, কান্নাকে নয়। আমি তাহলে কি লোকটাকে ভুল চিনেছি? উনি যদি খারাপ হতো তাহলে আমি ওনাকে এত কষ্ট দেওয়ার পরও উনি আমার সাথে তো এত ভালো আচরণ করতেন না। নাকি এসব তার ফাঁদে ফেলার জন্য? কিন্তু কলেজের ব্যাপারটা, এটা তাহলে কি? কি হলো, কি ভাবছো? না, আসলে আমি খারাপ মানুষ, কিন্তু তোমাকে কলেজে ভর্তি করাচ্ছি, এটা কিভাবে সম্ভব, তাই তো? মাথা নিচু করে হ্যাঁ সংকেত দেওয়াতেই লোকটি হেসে বলল, ধরে নাও খারাপ মানুষটি এখন ভালো হতে চাইছে। কথাটি শুনে চোখ দুটো আনন্দে ঝলমল করতে লাগলো। যাক, তাহলে এই লোকটিকে এখন একটু মানুষ ভাবা যায়। এই ভেবে মুচকি হাসি দিতেই হঠাৎ লোকটির মা ঘরে ঢুকে সব কিছু ভেঙে ফেলতে লাগলো। লোকটি বিছানা থেকে উঠতেই পারছিল না, বারবার ওঠার চেষ্টা করলো। আলিয়াও আর কয়েকজন দাসী বারবার মহিলাটিকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আর আমি মহিলাটির হিংস্র চেহারা দেখে ভয়ে বারান্দার দিকে চলে গেলাম। তারপর দেখলাম উনি উঠে গরম চোখে মহিলাটির দিকে চেয়ে আছে। শক্ত করে ওনার হাতটি গিয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি আবার শুরু করেছো? আলিয়াকে উদ্দেশ্য করে বলল, তো কতবার বলেছি তোমাকে মাকে এই ঘরে আসতে দেবে না? কি করব ভাইজান,
আজ 2 দিন ধরে ওই ঘরে আটকে রাখতে গিয়ে আমাদের কত কামড়া খামচি সহ্য করতে হয়েছে। এবং কি অমনি উনি আমাকে ইশারা দিয়ে দেখাতে আলিয়া চুপ হয়ে যায়। লোকটি তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোমাদের কি করতে রেখেছি আমি? ঘোড়ার ঘাস কাটতে? এক একটা অকর্মা ঢেকি। এই যাও, ওনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়াও। কথাগুলো শুনে আবার ওনার প্রতি খারাপ ধারণা হলো। নিজের মা, অথচ এমন আচরণ করছে যেন কাজের মেয়ে। আর এই ঘরে আসলে কি হয়? আটকে রাখার কোনো মানে আছে? রেগে লোকটির সামনে গিয়ে বললাম, আপনার সমস্যা কি উনি এ ঘরে আসলে? আপনি এমন কেন করছেন? এমনভাবে কেউ কি মায়ের সাথে আচরণ করে? আমি কথাটি শেষ না করতে উনি আমাকে ধমক দিয়ে বলল, তুমি বারান্দা থেকে আসছো কেন? কিছু বুঝলাম না। ওনার কথাটি শেষ হতে না হতেই মহিলাটি আমার হাতে প্রচণ্ড জোরে একটা কামড় মারে। ফলে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখে আমি বিছানায় শুয়ে আছি। হাতে ব্যান্ডেজ করা হাত প্রচণ্ড ব্যথা করছে, নাড়াতে পর্যন্ত পারছি না। মাথার পাশে লোকটি বসে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে উনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি ঠিক আছো তো? আমি মাথা নাড়লাম। লোকটি তখন বলল, তুমি বারান্দা থেকে আসছো কেন? এই জন্যই আমি তোমাকে তখন বকা দিয়েছিলাম। না আসলে দেখো, তোমাকে এই শেষবারের মতো বলে দিলাম, তুমি আমার আম্মুর সামনে যাবে না, আর ওনার থেকে যত পারো দূরে থাকবা। কিন্তু কেন? কারণ আমার মা আর 5টা মানুষের মতো স্বাভাবিক নয়। তবে তিনি তো মা, যার পায়ের নিচে জান্নাত। তাই তো এত কিছুর পরও তিনি আমার কাছে সবচেয়ে দামি। আর তাই তো আমাকে অনেকের কাছে খারাপ মানুষ রূপে থাকতে হচ্ছে, যেমন তোমার কাছে। আরেকটা কথা, আজ আমার মাকে তোমার মায়া হচ্ছে। তার করুণ চেহারা দেখে তুমি ভাবছো আমি কেন আমার মাকে তোমার কাছে আসতে দেই না, বা তোমাকে বা কেন আমার মায়ের কাছে যেতে দেই না। কিন্তু মনে রেখো, এমন একদিন আসবে যেদিন তুমি আমায় ছেড়ে চলে যাবে, আর তার প্রধান কারণ হবে আমার মা। ক্ষীণ কণ্ঠে তখন বললাম, মানে? উনি তখন চোখের কোণা মুছতে মুছতে বলল, ও কিছু না, তুমি বিশ্রাম নাও, আমি একটু আসছি। এই বলে লোকটি কোথায় যেন চলে গেল। বিয়ের প্রথম রাতের মতো আজও রাত ঠিক 3টে বাজে ঘরে আসলো। আজও চোখের কোণে বৃষ্টি। ঘরে ঢুকে নিঃশব্দে দরজাটি লাগালো। আমি জেগে থেকে ওনাকে দেখে না জেগে থাকার ভান করলাম। কিছু সময় পর আমি দেখলাম উনি আমার মাথার পাশে এসে অনেকক্ষণ যাবৎ আমার মাথায় হাত বুলাতে থাকলো। আর সেই হাতের স্পর্শ আমায় শুধু একটা কথাই বলছে, ও খারাপ নয়। মানুষের বাহির দেখে মানুষকে বিবেচনা করো না, ভিতরে মানুষটাকে খুঁজতে থাকো। কিন্তু যতবারই ওনার সম্পর্কে ভালো ভাবতে যাই, ততবারই প্রশ্ন আসে, ওনার স্ত্রীগুলো কেন বিয়ের 1-2 বছর না যেতেই ওনাকে ছেড়ে চলে যায়? আর কেনই বা আমাকে বিয়ে করলেন? এই ভাবনাগুলো ওনার সম্পর্কে ভালো আমাকে ভাবতে দেয় না। আর তাই কপাল থেকে ওনার হাতটা সরিয়ে ফেললাম, অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়লাম। এভাবে করে অনেক দিন কেটে যায়। তবে এই অনেকগুলো দিনের মধ্যে অনেকগুলো প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। উনি কেন ওনার মাকে আমার সামনে আসতে দেয় না? আর কেনই বা সেদিন ওই কথাটি বললেন? আজ 2 মাস হয়ে গেল ওনার সাথে আমার বিয়ের, কিন্তু আজ অবধি ওনার জন্য আমার মনে এতটুকু জায়গা হয়নি। তবে এই কথাটি জোর মুখে বলতে পারি না, ওনাকে বলতে পারি না আমি আপনার থেকে মুক্তি চাই। আবার মাঝে মাঝে এটাও বুঝে উঠতে পারি না আমি কি চাই। তবে কেন জানি ওনাকে আমি চিনতে পারছি না। উনি ভালো নাকি খারাপ আজকাল এই দ্বিধাদ্বন্দ্বে আমার দিন কাটছে। মাঝে মাঝে ওনাকে রহস্যময় মানব মনে হচ্ছে, আবার মাঝে মাঝে অবাক হয়ে যাচ্ছি ওনার আমাকে প্রতিদিন কলেজে নিয়ে যাওয়া দেখে, কখনো বা নিজে রান্না করে আমাকে খাবার বেড়ে দেওয়া দেখে, ওনার উদার মানসিকতা আবার খোদা খোদা বিরুতা দেখে তো আমাকে বড্ড বেশি ভাবায়। উনি ঠিক নাকি আমি এই সংশয়ে। তবে ওনার থেকে ওনার মাকে অদ্ভুত লাগে। মহিলাটি আজ পর্যন্ত আমার সহ্য করতেই পারলো না। ওনার জ্বালায় আজ প্রায় 2 মাস আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ওনার জন্য আজ অবধি আমি কোনো ঘর গুছিয়ে রাখতে পারলাম না। ওনার সামনে কোনো জামা কাপড় থাকলে উনি তা ছিঁড়ে ফেলে। খাবার পর্যন্ত খেতে পারি না, খাবারের সামনে এসে বমি করে দেয়। পুরো বাড়িটাকে ডাস্টবিন বানিয়ে ফেলেছে। এসব সমস্যা আমাকে যতটা কষ্ট দিচ্ছে, তার চেয়েও বড্ড বেশি আনন্দ দিচ্ছে ওই লোকটিকে। লোকটি কেমন যেন অনায়াসে এই ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে। শুধু মাঝে মাঝে ওনার পাগলামি অতিরিক্ত হলে ধমকি দেয় ঠান্ডা করার জন্য, এই যা। বিয়ে সেই প্রথম 2টো রাত যে ঘুমিয়েছি, আর ভালো করে ঘুমোতে পারলাম না। কেননা আমার শাশুড়ি তারপর থেকে প্রত্যেক দিন ভোর 4টা-5টা থেকে পুরো বাড়িটাকে একটা অশান্তির বাড়ি বানিয়ে ফেলে। তাও এসব সহ্য করে পড়ে আছি। কিন্তু আজকে যা করলো তাতে আমার আর এ বাড়িতে থাকা হবে না। আজকে তো সকালে এসে আমার ঘরে ঢুকে আমাকে ঘর থেকে বাহির করে দেয়। আপাতত আমি ছাদের উপর বসে আছি, বুঝতে পারছি না কি করব। কোন মায়ায় এমন অশান্তির নরকে পড়ে থাকবো, কার জন্য? তাই ভাবছি উনি আজ বাসায় আসলে আমি ওনার কাছ থেকে মুক্তি চাইব। মুক্তি। হঠাৎ আলিয়া ছাদের ওপর চলে আসে। আমাকে দেখে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আফা বনি, আপনি ভর দুপুরে ছাদে কী করছেন?
ডিভোর্স দেব। আমি ওনার থেকে আজ মুক্তি চাইব। আফামনি কি কইতেছেন এসব? আলিয়া ধমকিতে ভাবনার জগৎ থেকে মুক্তি নিলাম। হাতের ডায়েরিটাকে অমনি লুকিয়ে ফেললাম। চোখের কোণের জলটা মুছে বললাম, না কিছু না। তুমি কখন আসলে? আফামনি, আপনি জানেন না আমি কখন এসেছি? না, আসলে ডায়েরি লিখছিলাম, তাই তো খেয়াল করিনি। আলিয়া তখন গম্ভীর কণ্ঠে বলল, আফা আমি কিন্তু সব বুঝি। যাই হোক, আপনি ঘরে যাননি? না, আসলে সেই সকালে যে মা আমাকে বের করে দরজা দিয়েছে এখনও তা খোলেনি। তাই বলে আপনি এই কাঠফাটা রোডে এই ভর দুপুরে ছাদে থাকবেন? আসুন, নিচে আসুন। এই বলে আলিয়া নিচে চলে যেতে লাগলো। হঠাৎ কি মনে করে পেছন ফিরে আমাকে বলে উঠল, আজকে ও আবার হাতে কামড় দিছে তাই না? আমি মাথা নাড়ালাম। ও তখন বলল, কিছু করার নেই, আসুন একটু মলম লাগিয়ে দেই। আর হ্যাঁ, আরেকটা কথা, এই মানুষটাকে ছেড়ে চলে যাবেন না। মানুষটা আপনাকে বড্ড ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারে না। আপনি হয়তো এখন বুঝছেন না, কিন্তু যেদিন হারিয়ে যাবে সেদিন বুঝবেন। কেননা মানুষের স্বভাবই কোনো কিছু হারিয়ে গেলে অতঃপর তার মূল্যটা বোঝে। তাহলে আপনার ক্ষেত্রে কেন ভিন্ন রকম হবে? আলিয়ার কথাগুলো আমার ভেতরটাকে পর্যন্ত নাড়া দিয়ে দিল। কেননা আমি ওনাকে ছেড়ে যাওয়ার কথা যদি একবার ভাবি, তাহলে আমার চারপাশে সব কিছু ওনাকে জাপটে ধরে বেঁচে থাকার 100 বার ভাবে। যাই হোক, ছাদ থেকে আলিয়ার সাথে নিচে নামতেই ওনাকে দেখলাম বাড়িতে চলে এসেছে এবং আমার ঘরে ঢুকে মাকে ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমাকে দেখা মাত্রই অনুতাপের চোখে বলল, সরি আর সারাদিন তোমার কষ্ট দেওয়ার জন্য। আর আলিয়াকে উদ্দেশ্য করে বলল, যাও তুমি আপামনির ঘরটা পরিষ্কার করে দিয়ে এসো। এই বলে মাকে উনি ঘরে নিয়ে যাচ্ছিল, আর এখান দিয়ে মা রাগে ওনার হাতে ইচ্ছে মতো খামচি কামড় দিচ্ছে, অথচ উনি সামান্য পরিমাণ পর্যন্ত করছে না। আমি অবাক হলাম ওনার ধৈর্য দেখে। দাঁড়িয়ে ওরা চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আর এদিকে আলিয়াও চলে যায় আমার ঘর পরিষ্কার করতে। আমি তখন ভাবলাম, আজ সুযোগ পেলাম মহিলাটির ঘরে যাওয়ার। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজ আমি মায়ের ঘরে যাবই আর দেখব উনি মায়ের সাথে কীরূপ আচরণ করেন। অতঃপর আমি চুপি চুপি ওনার পিছু পিছু যাই। তারপর দরজার এক করে দাঁড়িয়ে দেখতে পেলাম উনি মাকে বিছানায় বসিয়ে পিতা যেমন সন্তানকে শাসন করে ঠিক তেমনই লোকটি তার মাকে শাসন করছে। এমন কেন করছো তুমি মা? মা তখন পিতার সেই বকা শুনে কান ধরল। মহিলাটি কান ধরতেই লোকটি অমেক হাসি দিয়ে বলল,